আরে দরজাটা খুলুন, কি মুশকিলে পড়লাম রে বাবা। এখনো তো আমাকে আরো অনেকগুলো বাড়িতে দুধ দিতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো 15 মিনিট হয়ে গেল। সবাই তো মনে হয় ঘোড়া বেচে ঘুমাচ্ছে। প্রত্যেকদিন এই বাড়িতে দুধ দিতে এসে আমি তো সমস্যায় পড়ি। আরে দরজা খুলুন। এই বলে দুধওয়ালা বাড়ি বাড়ি দরজা টুকতে শুরু করে দেয়। এমন সময় বাড়ির বড় বউ অঙ্কিতা খুবই বিরক্ত হয়ে কোন রকমের ঠান্ডার মধ্যে কম্বল ছেড়ে বাইরে বেরিয়ে আসে, আর সে দরজা খুলেই দুধওয়ালার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। উফ, সকাল সকাল এসে কানের মাথা খেয়ে ফেললো একেবারে। এই শীতকালে তুমি সকাল 6টার সময় দুধ দিতে আসবে না। কাল থেকে তুমি অন্তত পক্ষে বেলা 10টার সময় আমাদের বাড়িতে দুধ দিয়ে যাবে, কারণ আমার ঘুমের কিন্তু খুব ডিস্টার্ব হয়। এই ঠান্ডার মধ্যে সকালবেলা আমি উঠতে পারি না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সকাল 8টার মধ্যে আমি সমস্ত বাড়িতে দুধ দিয়ে কমপ্লিট করে নিই, তারপর আমি সবজি বিক্রি করতে যাই। 10টার সময় আমি কিছুতেই দুধ দিতে আসতে পারবো না, আর আপনাদের এত সমস্যা হলে আমার কাছ থেকে দুধ নিতে হবে না, বুঝেছেন? এই বলে দুধওয়ালা পাঁচু সেখান থেকে চলে যায়। আর ইতিমধ্যেই অঙ্কিতার শাশুড়ি মা এবং ননদ দুজনেই ঘুম থেকে উঠে পড়ি। আরে বৌদি, আজকে তো তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো দেখছি। যাও, আমার জন্য তাড়াতাড়ি করে ক্যাপিচিনো বানিয়ে নিয়ে এসো। ভীষণ শীত করছে, আমি পড়তে বসবো। বৌমা, প্রত্যেকদিন দুধওয়ালা বাড়িতে এসে ঝামেলা করে। তুমি তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দুধটা নিয়ে নিতে পারো। আমরা উপরে থাকি, উপর থেকে নেমে এসে দুধ নেওয়াটা তো সমস্যা। যাও, আমার জন্য এখন গরম গরম ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এসো। আমি মর্নিং ওয়াক করতে বেরোবো। আমি এখন রান্নাঘরে যেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আর এই শীতকালে অন্তত আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে বলবেন না। গরমকালে আমার যেখানে ঘুম ভাঙে না, শীতকালে 6টার সময় আমাকে চা কফি বানাতে বলছেন। নিজেরা বানিয়ে খান, আমি ঘুমাতে যাচ্ছি। এই বলে অঙ্কিতা ঘুমাতে চলে যায়। আর অঙ্কিতার এরকম ব্যবহারে তার ননদ এবং শাশুড়ি মায়ের খুবই রাগ হয়। আর অঙ্কিতার শ্বশুর বাড়িতে প্রত্যেক দিন একই ঘটনা ঘটে, কারণ অঙ্কিতা কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। আর শীতকাল পড়তে না পড়তেই অঙ্কিতা বেলা 10টার আগে কিছুতেই বিছানা ছেড়ে বাইরে বেরোয় না। আর যেহেতু অঙ্কিতা শহুরে মডার্ন মেয়ে, তাই তার শাশুড়ি মা কিংবা ননদ তাকে উল্টোপাল্টা কিছু বলতেও পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে বাড়ির ছোট ছেলে মনোজ গ্রামের মেয়ে বৈশাখীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর বৈশাখীকে নিয়ে কারোর কোনো আপত্তি না থাকলেও বৈশাখীর বড় যা অঙ্কিতা তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। তুমি চিন্তা করো না বৈশাখী, আস্তে আস্তে সবাই তোমাকে মেনে নেবে। সবাই যখন জানতে পারবে তুমি কতটা ভালো আর কতটা সংস্কারী, তখন নিশ্চয়ই সবাই তোমাকে গুরুত্ব দেবে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। এই শুনে বৈশাখী ঘুমিয়ে পড়ে। আর পরের দিন ভোর 5টা বাজতে না বাজতেই সে ঘুম থেকে উঠে পড়ে। আর ঘুম থেকে উঠে সে সবার প্রথমে বাথরুমে গিয়ে ঠান্ডা জলে স্নান করে। আর একে একে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে ফেলে। আমার সমস্ত কাজ হয়ে গেল, কিন্তু এখনো কেউ ঘুম থেকে উঠছে না কেন? আমার তো আবার চা খাওয়ার সময় হয়ে গেল। মনোজ বলল প্রত্যেকদিন সকালবেলা করে দুধওয়ালা দুধ দিতে আসে, কিন্তু 5:30 বেজে গেল, এখনো তো দুধওয়ালা আসলো না। উফ, আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে। এই বলে বৈশাখী বসে বসে দুধওয়ালার জন্য অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে প্রায় 7টা বেজে যায়। এমন সময় দুধওয়ালা পাঁচু দুধ দিতে চলে আসে। আর সেদিন পাঁচু একবার কলিং বেল বাজাতেই বৈশাখী তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। আরে দুধওয়ালা দাদা, আপনি এত দেরি করে এলেন কেন? সেই ভোর 5টা থেকে আপনার জন্য বসে আছি। শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা না খেলে হয় বলুন তো? কাল থেকে আপনি কিন্তু ভোর 5টার মধ্যে বাড়িতে দুধ দিয়ে যাবেন, কারণ আমি প্রত্যেকদিন 4টে-5টার মধ্যে উঠে পড়ি। ওরে বাবা, একদিনই সবকিছু পাল্টে গেল কিভাবে? কালকেই বাড়ি থেকে আমাকে বলা হলো সকাল 10টার সময় দুধ দিতে যেতে, সেই জন্য আজকে আমি একটু দেরি করে দুধ দিতে এলাম। আপনাদের বাড়ির সমস্যাটিকে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি প্রত্যেকদিন 7টার সময় আপনাদের বাড়িতে দুধ দিতে আসবো এবার থেকে, আর আপনাদের সময় মতো আমি দুধ দিতে পারবো না, বুঝেছেন? এই কথা শুনে বৈশাখী খুবই রেগে যায়। আর সে দুধওয়ালার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আপনি সকাল 7টার সময় দুধ দিতে এলে আমি চা খাবো কখন? এটা কোনো সময় হলো দুধ দিতে আসার? আমাদের গ্রামের দুধওয়ালাগুলো ভোর 4টে-5টার সময় উঠে পড়ে, আর ভোর 4টে থেকে সবার বাড়িতে দুধ দেওয়া শুরু করে। শহরের লোকেরা দেখছি ভীষণ কুড়ে, ঘুম থেকে উঠতেই চায় না। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এই বাড়িতে নতুন, তাই হয়তো জানেন না আপনার বাড়ির লোকজনরা 10টার আগে ঘুম থেকে কেউ উঠতে চায় না। প্রত্যেকদিন দুধ দিতে এসে আমাকে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাতে হয়। ঠিক আছে, কাল থেকে আমি ভোর 5টার সময় দুধ দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাকে যেন এখানে এসে দাঁড়িয়ে থাকতে না হয় বলে দিলাম। এই বলে দুধওয়ালা দুধ দিয়ে সেখান থেকে চলে যায়। আর বৈশাখী যখন দুধ নিয়ে চা বানানোর জন্য রান্নাঘরে যায়, তখন সে কিভাবে গ্যাস ওভেন ধরাবে বুঝে উঠতে পারে না। আরে এখানে তো আমি দেশলাই দেখতে পাচ্ছি না, দেশলাই ছাড়া আমি গ্যাস চুলা ধরাবো কিভাবে? যাই, একবার আমার বড় জাকে জিজ্ঞাসা করে আসি। এই বলে বৈশাখী তার বড় জায়ের দরজার সামনে চলে যায়। আর জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করে। ও
ও দিদি, দরজাটা খোলো না, একবার দরজাটা খোলো, খুব দরকার গো। এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছো না কেন? কি অবস্থা, শহরের লোকজনেদের চালচলন ভীষণ বাজে। ও দিদি, তাড়াতাড়ি ওঠো। এমন সময় বৈশাখীর চিৎকার শুনে অঙ্কিতার ঘুম ভেঙে যায়, আর অঙ্কিতা ভীষণই বিরক্ত বোধ করে। গরম কম্বল ছেড়ে তার কিছুতেই উঠতে ইচ্ছা করে না। তবুও বারে বারে বৈশাখী চিৎকার করতে থাকলে অঙ্কিতা কোন রকমে বিছানা ছেড়ে উঠে দরজা খোলে, কিন্তু সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে। আরে কি সমস্যা তোমার? সাত সকালবেলায় এই ঠান্ডার মধ্যে আমাকে বিরক্ত করছো কেন? তুমি জানো না কালকে নিউজে কি বলেছে? আজকে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। তাই আজকে আমি বেলা 11টার আগে কিছুতেই বিছানা ছেড়ে উঠবো না। ও মাই গড, এখন তো 7টা বাজে, আর তুমি এখন আমাকে ডেকে তুললে কেন? কি, তুমি বেলা 11টার সময় ঘুম থেকে উঠবে? সে কি, তুমি তো এই বাড়ির বউ, বেলা 11টার সময় ঘুম থেকে উঠবে বলছো? ছি 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 ছি, এগুলো ঠিক নয়। আমাদের গ্রামে মেয়েরা বউরা সবাই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। এগুলো কিন্তু খুব বাজে স্বভাব। মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়, তাই মেয়েরা তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে সংসারের আয় উন্নতি সব কিন্তু নষ্ট হয়ে যায় গো। জাস্ট শাট আপ। তুমি সাত সকালে আমাকে জ্ঞান দিতে এসেছো? গ্রামের গাইয়া কোথাকার, ভুলে যেও না আমি তোমার বড় যা। আমার কথা শুনে তুমি চলবে। তোমার কথা শুনতে যাব কেন আমি? যাও, বেরিয়ে যাও এখনই এখান থেকে, স্টুপিড কোথাকার। এভাবেই অঙ্কিতা কোনো কথা শুনতে চায় না। সে বৈশাখীকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়, আর সে আবার কম্বলের মধ্যে ঢুকে পড়ে। আর অন্যদিকে বৈশাখীর খুবই খারাপ লাগে। কি বাজে মহিলা, আমার কথা একবারও শুনলই না, আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিল। আর আমিও তো বোকা, দেশলাইয়ের কথাটা বলবো সেটাও তো বলতে ভুলে গেলাম। যাই, আমি বরং মনোজের কাছে যাই। এই বলে বৈশাখী মনোজের কাছে গিয়ে তাকে ডাকতে শুরু করে। মনোজ, ওঠো না। কেউ উঠছে না কেন বলো তো? তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তোমাদের বাড়ির সবাই এরকম মরা মানুষদের মতো ঘুমাচ্ছে কেন? তোমরা কি সবাই ঘুমের ওষুধ খেয়েছো? বেলা 8টা বাজতে চললো, এখনো পর্যন্ত আমি চা খেতে পারলাম না। গ্রামে থাকলে এতক্ষণে আমার 3বার চা খাওয়া হয়ে যায়। ওঠো না মনোজ। বৈশাখীর কথা শুনে মনোজ কোনো রকমে ঘুম থেকে উঠে বসে। আরে বৈশাখী, আমাদের বাড়িতে শীতকালে কেউ তাড়াতাড়ি ওঠে না, তুমি এত তাড়াতাড়ি কেন উঠছো? শুয়ে পড়ো তুমি। আরে পাগল নাকি তুমি? আমি গ্যাস চুলা ধরাবো দেশলাই খুঁজে পাচ্ছি না। সকাল থেকে বাড়ির সবাইকে ডেকেই চলেছি, কিন্তু কেউ উঠছে না। তোমাদের বাড়িতে দেশলাই কোথায় থাকে আমাকে বলো তো? দুধওয়ালা দুধ দিয়ে গেছে, আমি চা বানিয়ে খাবো। বৈশাখীর কথা শুনে মনোজ খুবই অবাক হয়। আরে তুমি কি পাগল নাকি? আমাদের গ্যাস ওভেন ধরাতে দেশলাই কিংবা লাইটারের দরকার পড়ে না, ডিরেক্ট গ্যাস ওভেন ধরানো যায়। আমি তোমাকে পরে শিখিয়ে দেবো, কিন্তু এখন আমাকে দয়া করে একটু ঘুমাতে দাও। এই বলে মনোজ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে, যার ফলে বৈশাখী কি করবে কিছুই বুঝতে না পেরে প্রতিবেশীদের বাড়িতে দেশলাই চাইতে চলে যায়। আর সেই এলাকার মানুষজন সকলেই বেলা করে ঘুম থেকে ওঠে বলে এখনো পর্যন্ত সবার বাড়ির দরজা বন্ধ থাকে। কিন্তু বৈশাখী সবার বাড়ি থেকে দরজা ঠুকে ঠুকে সবাইকে বিরক্ত করতে থাকে। আর শেষ পর্যন্ত সে এক প্রতিবেশীর বাড়ি থেকে দেশলাই চেয়ে নিয়ে আসে। কিন্তু সেই দেশলাই দিয়ে বৈশাখী কিছুতেই গ্যাস ওভেন ধরাতে পারে না, তাই সে বিরক্ত হয়ে একটা জায়গায় বসে পড়ে। আমি এরকম শুধু শুধু বসে থাকতে পারবো না, এক কাজ করি, আমি বাড়ির উঠানের সামনে একটা মাটির চুলা তৈরি করে ফেলি। আমাকে আগে মাটি জোগাড় করে নিয়ে আসতে হবে, আর আজকে আমি সেই মাটির চুলাতেই চা বানাবো। তারপর আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ ঘুম থেকে উঠলে আমি সবাইকে গরম গরম চা খেতে দেবো। এই বলে বৈশাখী বেশ কয়েকটা ইট এবং মাটির সাহায্যে বাড়ির উঠানে উনুন তৈরি করে ফেলে, আর সেই উনুনে সে চা বানাতে শুরু করে দেয়। এরই মধ্যে দেখতে দেখতে বৈশাখীর পরিবারের সকলে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু বৈশাখীর বড় যা অঙ্কিতা এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকে। মা, আপনারা উঠে পড়েছেন? এই নিন, আমি আপনাদের জন্য চা বানিয়ে অপেক্ষা করছিলাম। গরম গরম চা আর বিস্কুট খেয়ে ফেলুন। জলখাবারে কি রান্না করতে হবে আমাকে বলে দিন। আর হ্যাঁ, আমি কিন্তু উঠানে একটা নতুন উনুন তৈরি করেছি। আমি ওই উনুনেই সব রান্না বান্না করব, কারণ আমি আপনাদের ওই ছোট্ট মতো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গ্যাস চুলাতে রান্না বান্না করতে পারবো না। সকালবেলা আমি অনেক চেষ্টা করেও গ্যাস চুলা ধরাতে পারিনি জানেন। বৈশাখীর এরকম সরলতা দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয়, আর আজকে প্রথমবারের মতো বাড়ির সকলে সময় মতো চা জলখাবার খেতে পায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে, আর বৈশাখী এখন প্রত্যেকদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে, আর মাটির উনুনে চা বানিয়ে সে উঠানে বসে বসে চা খায়। এমনই একদিন
আহ, এই শীতকালে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। দারুণ চা হয়েছে। যাই, এবার আমি রান্নাঘর থেকে বাসনগুলো নিয়ে আসি আর জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো। তবে আগে আমি উনুনে ভাত চাপিয়ে দিই। সকালবেলা সবাই ঘুম থেকে উঠলে আজকে আমি সবাইকে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ খেতে দেব। একদিকে ভাত হবে আর অন্যদিকে আমি বাসন মেজে নেব, তারপর জামা কাপড়গুলো কেচে নেব। এই বলে বৈশাখী উনুনে এক হাঁড়ি ভাত চাপিয়ে দেয় আর উঠানে বসেই বাসন মাজে এবং জামা কাপড় কাচে। কিন্তু জোরে জোরে বাসনপত্রের আওয়াজে প্রত্যেকদিন অঙ্কিতার ঘুমে সমস্যা হয়, কারণ অঙ্কিতার ঘর ছিল একেবারে নিচের তলায় আর তার ঘরের জানালার পাশে বসেই অঙ্কিতা প্রত্যেকদিন ভোরবেলা উনুন জ্বালিয়ে রান্নাবান্না করে, যার ফলে অঙ্কিতার ভীষণ সমস্যা হয়। আর এমনই একদিন ভোরবেলা বৈশাখী ঘুম থেকে উঠে কাঠের উনুনে রান্নাবান্না করতে শুরু করে। কিন্তু সেদিন অঙ্কিতা ভীষণই রেগে যায় আর সে ঘুম থেকে উঠে এক বালতি জল নিয়ে বৈশাখীর উনুনে ঢেলে দেয়, যার ফলে উনুন নিভে যায়। আর সেই সাথে অঙ্কিতা বৈশাখীকে ঠাসিয়ে একটা চর মেরে বলে, গ্রামের গাইয়া ভূত কোথাকার, যেই থেকে তুমি এই বাড়িতে এসেছো আমি শান্তিতে ঘুমাতে পারি না। তুমি যদি কাল থেকে এরকম ভোরবেলা উঠে আমাকে বিরক্ত করেছো তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এমন সময় সেখানে অঙ্কিতা, শাশুড়ি মা এবং ননদ চলে আসে। দাঁড়াও বড় বৌমা, তোমার সাহস কি করে হলো ছোট বৌমার গায়ে হাত তোলার? আর এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা ঠিক করার তুমি কে? যেই থেকে ছোট বৌমা এই বাড়িতে এসেছে তুমি বলছো সেই থেকে তোমার ঘুম উড়ে গেছে, কিন্তু ছোট বৌমা এই বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম সময় মতো হয়ে যায় আর আমরা সময় মতো খাবারও খেতে পাই। তাই ছোট বৌমাই এই বাড়ির জন্য উপযুক্ত। আর আমার তো মনে হয় এই বাড়ি ছেড়ে তোমার চলে যাওয়া উচিত, কারণ এই বাড়িতে থাকতে হলে তোমাকেও সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করতে হবে। আর ছোট বৌমা, তুমি এরকম উঠানে বসে আর রান্না বান্না কাজকর্ম করবে না, আমি তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অঙ্কিতা খুবই ভয় পেয়ে যায়। তবে বৈশাখী ভয়ের চোটে কান্নাকাটি করতে থাকে। এমন সময় অনামিকা দেবী বৈশাখীকে বুঝিয়ে শান্ত করে আর ধীরে ধীরে অনামিকা দেবী বৈশাখীকে শহরের আদব কায়দা সমস্ত কিছু শিখিয়ে দেয়, যার ফলে বৈশাখী সকালবেলা ঘুম থেকে উঠে উঠানে বসে মাটির উনুনে রান্নাবান্না করে না। সে এখন বাড়ির মধ্যেই সমস্ত কাজকর্ম করে। আর সময়ের সঙ্গে সঙ্গে অঙ্কিতাও সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলে, যার ফলে দুই বৌমা মিলেমিশে সংসার করতে থাকে। সুলেখা দেবী তার দুই মেয়ে এবং স্বামীর সঙ্গে একটি শহরে থাকে। সুলেখা দেবীর নিজের একটি মেয়ে ছিল পারমিতা, আর অন্যজন তার স্বামীর আগের পক্ষে স্ত্রীর মেয়ে ছিল মিতালি। সুলেখা দেবীর দুই মেয়ের বয়স যথাক্রমে 23 বছর এবং 19 বছর। মিতালি সুলেখা দেবীর সৎ মেয়ে হওয়ায় সে কখনো তার মায়ের কাছ থেকে আদর যত্ন বা ভালোবাসা পায়নি। মিতালি দিনের পর দিন একটু ভালোবাসা পাওয়ার জন্য সুলেখা দেবী এবং তার মেয়ে পারমিতার সমস্ত কথা শুনে চলে। তাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু মায়ের ভালোবাসা সে পায় না। মিতালির বাবা রঞ্জন বাবুর সামনে সুলেখা দেবী ও তার মেয়ে পারমিতা মিতালির সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু রঞ্জন বাবু বাড়ি থেকে বেরোতে না বেরোতেই তাদের মিতালির উপর অত্যাচার শুরু হয়ে যায়। এমনই একদিন, মিতালি, এই মিতালি, এদিকে একবার আয় তো। যা কাজ করছিস সব রেখে তাড়াতাড়ি এদিকে আয়। একে আমার দেরি হয়ে যাচ্ছে, তার উপরে যত সব সমস্যা। তুই আমাকে নাম ধরে ডাকছিস? সম্পর্ক নাই বা মানতে পারিস, কিন্তু একটু বয়সের কথাটা চিন্তা কর। আমি তোর থেকে কত বড় হই বলতো? আমাকে এভাবে নাম ধরে ডাকতে তোর একবারও বাধে না? তোর কাছ থেকে জ্ঞান শোনার জন্য আমি তোকে এখানে ডাকিনি। আমি এক্ষুনি বেরোবো। আর এখন দেখছি আমার জুতাগুলো পালিশ করা হয়নি, একটু আমার বুটটা পালিশ করে দে তো এখনই। আমি এখন মায়ের জন্য চা বানাচ্ছি। মাকে চা দিতে দেরি হলে মায়ের মাথা যন্ত্রণা করবে। দাঁড়া, আগে চাটা দিয়ে আসি, তারপর করে দিচ্ছি। তুই একটু দাঁড়া। তুই আমাকে অর্ডার করার কে রে? আমি কতক্ষণ দাঁড়াবো আর কতক্ষণ অপেক্ষা করবো এভাবে? তুই পরে মাকে চা দিলেও হবে, কিন্তু আমার পরে বেরোলে হবে না। তাই আমার জুতাটা আগে পালিশ করে দে। মা অনেকক্ষণ আগে চা চেয়েছে, তুই বেরোবি তাই তোর ব্রেকফাস্ট আগে করে দিচ্ছিলাম, সেই কারণে মাকে আর চা করে দিতে পারিনি। এখনো যদি দেরি হয় তাহলে মা খুব বকাবকি করবে। একদিন একটু দেরি করে চা খেলে মায়ের কিচ্ছু ক্ষতি হবে না। ওসব নাটকগুলো অন্য কোথাও গিয়ে দেখাবি, শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। মিতালি এতবার করে বলার পরও পারমিতা তার কোনো কথা শোনে না। সে মিতালিকে বাধ্য করে সেই মুহূর্তে আগে তার জুতাটা পালিশ করে দেওয়ার জন্য।
মিতালি আর কোন রকমের প্রতিবাদ না করেই জুতা পালিশ করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার মা তাকে ডাকতে শুরু করলেই মিতালি বুঝে যায় এবার সে মায়ের কাছেও বকা খাবে। সে খুব তাড়াহুড়ো করে তার বোনের জুতাগুলো পালিশ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিতালিকে বকা খাওয়াবে বলে পারমিতা ইচ্ছা করে তাকে আরো দেরি করিয়ে দেয়। ভালো করে আরেকবার পালিশ করে দে তো, এখনো ঠিক করে চকচক করছে না। চকচক না করলে সবাই ভাববে আমি পুরানো জুতো পরে বেরিয়েছি। এর থেকে বেশি চকচক করলে ভালো লাগবে না দেখতে, তুই এটাই পরে নে, খুব সুন্দর লাগবে। আমি যাই মাকে চাটা দিয়ে আসি, এবার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পারমিতা তাকে কিছুতেই যেতে দেয় না। এবার সুলেখা দেবী বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। মিতালিকে পারমিতার জুতা পালিশ করতে দেখে সুলেখা দেবী খুবই রেগে যায়। জুতোটা 2 মিনিট পরে পালিশ করালে কোনো সমস্যা হতো? ও যদি আমাকে চাটা দিয়ে যাওয়ার পরে তোর জুতোটা পরিষ্কার করে দিত, তাহলে কি তোর খুব দেরি হয়েছে? তো তুমি সবসময় আমার দোষই দেখো, জানো তো? তোমার মনে হয় আমি দিদিভাইকে একবারও আটকেছি বা দিদিভাইকে যেতে দিইনি? ও তো নিজেই যেতে চাইলো না। নিজেই যেতে চাইলো না মানে কি বলছিস তুই? হ্যাঁ, বললো তো যে মা অপেক্ষা করে থাকো, একদিন আধ ঘন্টা দেরি করে চা খেলে কোনো অসুবিধা হবে না। ওর এখন রান্নাঘরে যেতে ভালো লাগছে না, তাইও আস্তে আস্তে আমার জুতোটা পালিশ করছিল, যাতে তুমি ওকে কিছু বলতে না পারো। ওর সাথে একটু ভালো করে কথা বলেছি বলে ও ভেবেই নিয়েছে ও আমার সামনে তোমাকে নিয়ে যা তা বলতে পারবে। তুই কেন মায়ের কাছে মিথ্যা কথা বলছিস মন? তুই তো আমাকে... মিতালির কথা শেষ হওয়ার আগেই সুলেখা দেবী তাকে ঠাস করে একটা চড় মারে। মিতালি হাউ হাউ করে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে সুলেখা দেবী আরো রেগে যায়। ইচ্ছে করে জোরে জোরে কাঁদছিস না, যাতে পাড়ার লোক শুনতে পারে আর তোর বাবাকে বলে দেয়? তোর লজ্জা করছে না? আমাদের টাকায় খাবি, আমাদের টাকায় পড়বি, আর আমাদেরকেই ফাঁসানোর তাল করবি। এইভাবে তারা মা মেয়ে মিলে মিতালিকে যাচ্ছে তাই ভাবে অপমান করতে থাকে। মিতালিকে দেখে হাসতে হাসতে পারমিতা সেখান থেকে চলে যায়। পারমিতা যখন যেভাবে চায় সেইভাবে বাঁচার অধিকার তার আছে। সে সুলেখা দেবীর নিজের মেয়ে বলে কথা। পারমিতা কোনো জিনিস একবার চাইলেই তার দ্বিতীয়বার সেটা চাওয়ার আগেই জিনিসটা তার সামনে নিয়ে এসে হাজির করা হয়। আর অন্যদিকে কনকনে ঠান্ডায় কেঁপে গেলেও মিতালির জন্য একটা সোয়েটার জোটে না। সুলেখা দেবীর ছোট হয়ে যাওয়া পুরনো সোয়েটারগুলোই মিতালিকে পরতে হয়। বছরের পর বছর সেই সোয়েটারগুলো ব্যবহার করার ফলে সেগুলোর অবস্থাও শোচনীয় হয়ে যায়। একদিন, আমাকে 5,000 টাকা দাও তো, বাবার থেকে একটু আগে 5,000 টাকা নিয়েছি। এই 10,000 টাকা দিয়ে আমি শীতের জন্য 2-3টে ভালো ভালো সোয়েটার কিনবো। একটু মোটা দেখে কিনিস কিন্তু, তোর যা ঠান্ডা লাগার ধাত, তাতে আগের বারের মতো পাতলা পাতলা সোয়েটার কিনলে এবারও কিন্তু জ্বরে ভুগতে হবে। এই বলে সুলেখা দেবী পারমিতার হাতে 5,000 টাকা দিয়ে দেয়। পারমিতা টাকাটা নিয়ে মহা আনন্দে সেখান থেকে চলে যায়। আমাকেও একটা নতুন সোয়েটার কিনে দেবে মা? আমার এই সোয়েটারটা একেবারে ছিঁড়ে গেছে। এটার এত দিক থেকে হাওয়া ঢোকে যে আমার মনেই হয় না আমি সোয়েটার পরে আছি। সোয়েটার চাই তোর? ঠিক আছে, আমি না হয় তোকে একটা নতুন সোয়েটার কিনে দেব, কিন্তু তার আগে আমি যা যা বলবো তোকে সবকিছু নিখুঁত ভাবে করতে হবে। করতে পারলে আজকেই তোকে সোয়েটার কিনে দেব আমি। তবে বলো আমাকে কি করতে হবে? আমি বেশ কয়েকটা শাড়ি আলমারি থেকে বের করে রেখেছি, সেগুলো, তোর বাবার কয়েকটা জামাও বের করা আছে সেগুলো, আর পারমিতার ঘর থেকে ওর কয়েকটা জামা নিয়ে এসে সব 1 ঘন্টার মধ্যে কেচে মেলে দিয়ে আয়। যদি টাইমের মধ্যে করতে পারিস তবে আমি তোকে সোয়েটার কিনে দেব। মিতালি খুবই খুশি হয়ে জামাগুলো আনতে চলে যায়। 1 ঘন্টার মধ্যে কয়েকটা জামা কাপড় কাচা আর কি এমন ব্যাপার, এই ভেবেই মিতালি খুশি হতে থাকে। কিন্তু সবার ঘরের জামা এক জায়গায় জড়ো করে মিতালি দেখে সেই জামাগুলো 1 ঘন্টায় কাচা তো দূর, একদিনেও কারোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু একটা সোয়েটার পাওয়ার আশায় সে কাজ করা থামায় না। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু তখনও মিতালির কাছে প্রায় 2-3টে জামা বাকি থেকে যায়। এ বাবা, এখনো এতগুলো জামা বাকি? তাহলে তো তোরা সোয়েটার পাওয়া হলো না। কিছু মনে করিস না বুঝলি? তুমি আমাকে অন্য কোনো কাজ বলো, আমি সেটাও করে দিচ্ছি। আমি সত্যি বলছি, আমার একটা সোয়েটার চাই। এই শীতে এই ছেঁড়া ফাটা সোয়েটার পরে আমি আর কাটাতে পারবো না। ঠিক আছে, আজকে সারাদিন আমি তোকে যা যা বলবো তুই সমস্ত কাজ মন দিয়ে করতে থাক। সব ঠিকঠাক ভাবে হয়ে গেলেই তোকে আমি সোয়েটার কিনে দেব। মিতালি সুলেখা দেবীর এই ব্যবহার দেখে প্রচন্ড অবাক লাগে।
যে সোয়েটার কেনার আগে নিজের মেয়েকে 5,000 টাকা দেওয়ার আগে একবারও ভাবে না, আর সেই নাকি তার সৎ মেয়েকে সোয়েটার কিনে দেওয়ার জন্য এত পরিমাণে কাজ করাচ্ছে। মিতালির মাঝে মাঝে মনে হয় সে তার বাবাকে এই সমস্ত কথা বলে দেবে, কিন্তু তার জন্য একটা এত ভালো পরিবার ভেঙে যাবে এটা মিতালি কিছুতেই চায় না। সেদিন সারাদিন কাজ করে মিতালি প্রচন্ড পরিমাণে অসুস্থ বোধ করে। তার গায়ে হাত পায়ে এত ব্যথা হয় যে সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। মিতু, কি হয়েছে? হঠাৎ এত গা হাত পা ব্যথা হওয়ার কারণটা কি? ডাক্তার ডাকতে হবে নাকি? এমনিতেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময় এইসব জিনিসকে ফেলে রাখা ভালো নয়। আরে কিচ্ছু হয়নি, সারাদিন 2 বোন মিলে শপিং করে এসেছে। একজন তো বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছে, আর একজন এই গা হাত পা ব্যথা নিয়ে শুয়ে আছে। কি শপিং করলি একবারও তো দেখালি না, শুয়েই থাকবি? এত ঘোরাঘুরি করেছিস যে গা হাত পা ব্যথা হয়ে গেছে। সত্যি বাবা, পারিসও তোরা। কেনাকাটা করার নাম শুনলে সব রকমের ক্লান্তি দূর হয়ে যায় তোদের। আমি তো ভেবেছিলাম কাল তোদের 2 বোনকে সোয়েটার কিনে দেবো, তার আর কি দরকার হবে? বোকার মতো কথা কেন বলো? তোমাকে যে বললাম ওরা শপিং এ গিয়েছিল, তোমার কি মনে হয় ওরা শীতের জামা না কিনে ফিরে এসেছে? মিতালির খুবই সত্যি কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সে তার বাবা মায়ের মাঝে ঝামেলা বাঁধাতে চায় না, তাই চুপ করে নিজের বিছানায় শুয়ে শুয়ে চোখে জল ফেলতে থাকে। এভাবে আরো 2-1 দিন কেটে যায়। প্রচন্ড শরীর খারাপ হওয়া সত্ত্বেও মিতালিকে সারা বাড়ির কাজ করতে হয়, আর পারমিতা সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় এবং টাকা নষ্ট করে। পারমিতার ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে তার ঘরের লোকের কথাতেও কোনো রকমের পাত্তা দেয় না, তার কাছে যেন বাইরের জগৎটাই সবকিছু। এমনই একদিন, মা, আজকে আমার বন্ধুরা সবাই রাত্রে পার্টি করবে, আমি সুস্মিতাদের বাড়িতেই থাকবো। বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে না, আগেই বলে দিলাম। কিন্তু আমার তো আজকে খুব শরীর খারাপ, তুই দেখতেই তো পাচ্ছিস। আজকের দিনটা একটু আমার সঙ্গে থাকলে তোর কি খুব অসুবিধা হবে? আমি তো বিছানা থেকে উঠে 1 গ্লাস জলও খেতে পারছি না। তুই পাশে থাকলে আমার ছোট ছোট কাজগুলোতে একটু সাহায্য করে দিতে পারবি। একটা মেয়েকে কাজের লোক বানিয়ে শান্তি হয়নি, আবার আমাকেও সেই রাস্তাতেই নামাতে চাইছো? আমি আমার বন্ধুদের কথা দিয়ে ফেলেছি, আজ আমি ওদের সঙ্গে পার্টিতে থাকবো। তুমি তোমার বড় মেয়েকে বলো তোমার সেবা করতে। তোর মনে হয় ওই কাজের মাসিটাকে আমি আমার ঘরে আমার সঙ্গে শুতে দেব? সারাদিন রান্না করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, আরো কত কি। আর ওই জামা কাপড় পরে ও আমার ঘরে আমার বিছানায় শোবে? তোর বাবা তো অফিসের কাছে বাইরে গেছে, তা না হলে এত সমস্যা হতো না। তোমার যথেষ্ট বয়স হয়েছে, হয় তুমি নিজের সমস্যার সমাধান নিজেই করো, আর না হলে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটাতে শুরু করো। আমি তোমার আয়া হওয়ার জন্য এই পৃথিবীতে আসিনি, ঠিক আছে? পারমিতার এই কথা শুনে সুলেখা দেবী অঝোর নয়নে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার প্রচন্ড কাশি শুরু হয়। তার অবস্থার অবনতি হচ্ছে দেখেও পারমিতা এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায় না। সুলেখা দেবীর এমন অবস্থা দেখে মিতালি নিজের সমস্ত কাজ ফেলে তার মায়ের ঘরে চলে আসে। মিতালি নিজেও অনেক অসুস্থ ছিল, কিন্তু তবুও তাকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছিল। এসব করেও সে তার অসুস্থ শরীর নিয়েই তার মায়ের সেবা করতে থাকে। বাড়ি বাড়ি তার হাতে পায়ে তেল মালিশও করে দেয়, ঘরে হিটার চালিয়ে দেয়। কিছুক্ষণ পরপরই সে তার মাকে হলুদ দেওয়া গরম দুধ এনে দেয়। তুই আমার জন্য এত কিছু কেন করছিস মিতালি? আমি তো কোনোদিনও তোকে তোর এই যত্নের 1% দিইনি। তোর বাবার রোজগার করে টাকা থেকে তোকে একটা সোয়েটার পর্যন্ত কিনে দিইনি, তাহলে তুই কেন করছিস এসব? তুইও তো পারমিতার মতো মুখ ঘুরিয়ে চলে যেতে পারতিস। মা তো মাই হয় বলো, কোনো মা বেশি বকে, আবার কোনো মা বেশি আদর করে, কোনো মা মারধর করে, আবার কোনো মা বাচ্চার গায়ে আঘাত লাগলে নিজেই কেঁদে ফেলে। কিন্তু এই সমস্ত কিছু তো মায়েরা বাচ্চাদের ভালোর জন্যই করে। তুমিও হয়তো আমার ভালোর কথা ভেবে এসব করেছো। তোর মা সত্যি রত্ন গর্ভা ছিল, তা না হলে এরকম একটা হীরের টুকরা মেয়ে কারোর গর্ভে আসতে পারে না। আমি সত্যি অনেক পাপ করেছি, তাই আমার মেয়েটাও বোধহয় এমন হয়েছে। ও যখন বড় হবে তখন ঠিক শুধরে যাবে, এটাই তো ওর মজা করার বয়স বলো। তুমি ওকে বকাবকি করবে না, ঠিক আছে? ও কাঁদলে কিন্তু আমারও খুব কষ্ট হয়, যতই হোক ও তো আমার ছোট বোন। এই কথা শুনে সুলেখা দেবীর চোখে জল চলে আসে। মিতালি সেবা পেয়ে বেশ কয়েক ঘন্টার মধ্যেই তার মা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যায়। আগের দিন যেই সুলেখা দেবী বিছানা থেকে উঠতেই পারছিল না, পরের দিন সকাল হতেই সে নিজেই রান্নাঘরে চা বানাতে চলে যায়। মিতালি বাধা দিলেও সুলেখা দেবী তার কোনো কথা শোনে না। পারমিতা বাড়ি ফিরে তার মা এবং দিদির সম্পর্কে এত পরিবর্তন দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। আজ সূর্য কোন দিকে উঠলো? বাঘ আর হরিণ এক ঘাটে জল খাচ্ছে যে। মা,
তুমি এই মেয়েটাকে তোমার কাছে ঘেঁষতে দিয়েছো কেন? ও আমার থেকে তোমাকে দূরে করে দেবে বলে এসব করছে, তাই তো? আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই কাল যখন বাড়ি থেকে বেরিয়ে গেলি তখনই তুই আমার থেকে অনেক দূরে চলে গেছিস। এতদিন আমি মিতালির সঙ্গে যা যা ব্যবহার করেছি এবার সেগুলো তোর সঙ্গে করব। তাহলে হয়তো তুই নিজের ভুলটা বুঝতে পারবি। তুমি তোমার নিজের মেয়ের সাথে এরকম কঠোর হতে পারবে? একটু কষ্ট হবে না তোমার? আমার নিজের মেয়ে যদি আমাকে দুনিয়ার মায়া কাটাতে বলতে পারে তাহলে আমিও আমার মেয়ের সঙ্গে কঠোর হতে পারি। মিতালি অনেক বারণ করলেও সুলেখা দেবী তার কোনো কথাই শোনে না। সেদিন থেকে সুলেখা দেবী পারমিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। মিতালির গায়ে হাত পায়ে ব্যথা কমানোর জন্য পারমিতাকে দিয়েই মিতালির গা হাত পা মাসাজ করায়। 19 বছরের পারমিতা এত চাপ একেবারেই সহ্য করতে পারে না। আমাকে ক্ষমা করে দাও মা, তুইও আমাকে ক্ষমা করে দে দিদি ভাই। তুই এতদিন কত কষ্ট করেছিস সেটা আমি দুদিনেই বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও কোনোভাবে তোকে দুঃখ দেব না, আমি কথা দিচ্ছি। তারপর থেকে তাদের পরিবারে আর কোনো রকমের ঝগড়া অশান্তি মনোমালিন্য থাকে না। আর নাইবা সেখানে সৎ বা নিজের মেয়ের মধ্যে কোনো বাজবিচার থাকে। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ করে দিন কাটাতে থাকে।